ফেল মানে শেষ, সব গেল। কিন্তু ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আমি জিপিএ 5 পাইনি, আমাকে দিয়ে হবে না, আমি পৃথিবীর জন্য আবর্জনা, সে এত চাপ সহ্য করতে না পেরে সুইসাইডাল থটসে চলে যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে অনেক সময় মানুষ বানাতে ভুলে যায়। প্রত্যেক পেশাতেই আগে মানুষ হওয়ার শিক্ষাটা দেওয়া জরুরি। এই কথার মানে এই না যে ওই প্রফেশনে গেল মানে মানুষ হলো না। কেমন আছো বলার বদলে বলে তুই এত মোটা হয়ে গেছিস, আমি এটাই বলতে চাচ্ছিলাম, এত কালো হয়ে গেলি কিভাবে। গালি দেয়া বা কারো ব্যাপারে এরকম নাক গলানো টেকেন ফর গ্রান্টেড। কোনো কারণে যেদিন আপনার মন খারাপ থাকবে আপনার শরীরটাও না ভালো যাবে না। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সাইকো ল্যাব। না, এখানে কোনো পাগলদের নিয়ে আমরা কথা বলছি না, আমাদের জীবনের নানান সাইকোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে কথা বলি আমাদের সাইকো ল্যাব অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া ইরিনা, এবং আমাদের সাথে আজকে আছেন ফারহানা রুমি, যিনি একজন ফার্মাসিস্ট এবং সেই সাথে শোনো প্রতিষ্ঠানটির সিইও, কো ফাউন্ডার অ্যান্ড সিইও। আপনাকে অনেক শুভেচ্ছা, কেমন আছেন? ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। খুবই ভালো আছি এবং আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে, কারণ যে জিনিসটা নিয়ে বা যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে কথা বলার জন্য অনেক বেশি মানুষ কিন্তু আমাদের আশেপাশে নেই, এবং যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন আমাদের মেন্টাল হেলথ নিয়ে, তারা অবশ্যই বিরাট একটা কাজ করছেন আমাদের জন্য। কারণ আমরা এখনো বুঝতে পারি না যে আসলে আমাদের চারপাশে প্রত্যেকের মধ্যে কতটা মানসিক সমস্যা রয়ে গেছে। আমি, আপনি বা আমাদের চারপাশে যারা আছি, আমাদের প্রত্যেকেরই অনেক অনেক সমস্যা। বলার মানুষ পাই না অনেক সময়, আবার যাদেরকে বলতে চাই তারা বুঝতে পারবে না বা পারে না। সুতরাং প্রপার যে মানুষগুলো এই ব্যাপারটা বুঝতে পারে বা পারবে, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন সাইকো ল্যাব। থাকুন আমাদের সাথে। ফারহানা রুমি, একটু বলবেন আপনার নিজের সম্পর্কে, যদি একটু বলেন যে কিভাবে আপনি নিজে একজন ফার্মাসির ছাত্রী, কিন্তু সেখান থেকে আপনি কাজ করছেন এই সাইকোলজির উপরে, তো সেটাতে কিভাবে আপনি ইনভলভ হলেন, কিভাবে আসলেন, একটু বলবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যখন পড়া শুরু করি ফার্মেসিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করি, এবং আমাদের টার্মটাকে সাধারণত অনার্স যেটা সেটাকে বলা হয় বি ফার্ম, এবং মাস্টার্সকে বলা হয় এম ফার্ম। বি ফার্ম এবং এম ফার্ম কমপ্লিট করার পরে তার পরবর্তীতে কেউ যদি উচ্চতর শিক্ষা নিতে চান সেটা নিতে পারেন, এবং সেই সাথে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে উনি রেজিস্ট্রেশন নিয়ে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে ওনার ক্যারিয়ার শুরু করতে পারেন। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফার্মেসি পড়া শুরু করি, তখন আমাদের একটা সাবজেক্ট ছিল যেখানে কিন্তু বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যে যে ঔষধগুলো ব্যবহৃত হয় সেই ঔষধগুলো নিয়ে একটা বিশদ আলোচনা ছিল, এবং সেখানে এইরকম অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এবং আমরা সাধারণত মানসিক সমস্যার কথা শুনলেই প্রথমেই একটু নেগেটিভ দিকেই চিন্তাটা করি, কিন্তু আসলে সত্যিকার অর্থে স্বাস্থ্য বলতে মূলত আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য মিলিয়েই সম্পূর্ণ স্বাস্থ্যটাকে বুঝি। কিন্তু আমাদের দেশে আসলে এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্যটা অনেক অবহেলিত, এবং এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে শারীরিক স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্যটা চিন্তা করি। তো ওই ব্যাপারগুলো যখন আমি দেখি, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে একজন ফার্মাসিস্ট জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে উভয় জায়গায় যেহেতু অবদান রাখতে পারেন, তো তখন আমার মনে হয় যে এই অংশটুকু নিয়ে আমরা এখনও পুরোপুরি সচেতন হতে পারিনি, যেটাকে আমরা এখনও স্বাস্থ্যের মূল অংশ বলে ভাবি না। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে বেশিরভাগ সময় আমরা একটা প্রবাদের মতোই বলি যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। অর্থাৎ আমাদের মনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি কোনো কারণে যেদিন আপনার মন খারাপ থাকবে আপনার শরীরটাও না ভালো যাবে না। কাজেই মূলত আমরা ফার্মাসিস্টরা ঔষধ নিয়ে কাজ করলেও, ঔষধ প্রযুক্তি বা ঔষধবিদ্যা নিয়ে আলোচনা করলেও আমাদের মূল ঔষধের বাহিরেও যে অংশটা রয়েছে, এবং অনেক সময় আমাদের ঔষধের যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলে তখন কিন্তু আমরা অনেক সময় প্লাসেবো ইফেক্ট চেক করি। এটার মানে হচ্ছে বিশ্বাস বা ডামি দিয়ে অনেক সময় টেস্ট করা হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় মূল ঔষধের চেয়েও ডামিটা অনেক ভালো কাজ করে।
কারণ পেশেন্ট বিশ্বাস করে খাচ্ছেন যে এটার মাধ্যমে উনি কিওর হবেন। তার মানে এই জায়গাতে আমরা এটা বলতেই পারি যে বিশ্বাসে মিলায় বস্তু, তার মানে হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার সার্ভাইভারের ক্ষেত্রেও মানসিক শক্তির বলেই কিন্তু উনি অনেক বাধাকে এবং কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো কঠিন কঠিন বাধাগুলিও উনি মানসিক শক্তির জোরে অতিক্রম করতে পারেন। তো এই সমগ্র ব্যাপারটা দেখার পরে আমার খুবই ব্যক্তিগত ইচ্ছা ছিল, এবং আমার চারপাশে যারা সাইকোলজিস্ট বন্ধু আছেন বা সাইকিয়াট্রিস্ট বন্ধু আছেন তাদের সাথে কথা বলার একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষকে সামগ্রিকভাবে সচেতন করতে হলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার একটা বিশাল সুযোগ রয়েছে, এবং আমি ওই প্রেক্ষিতেই ফার্মাসিস্ট হয়েও আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করি। এবার একটু বলবেন যে আপনারা মানসিক স্বাস্থ্য নিয়ে যে কাজ করছেন সেটা কি মাধ্যমে বা কিভাবে কাজ করছেন? আমাদের কাজটা শুরু হয় মূলত করোনাকালীন সময়ে, এবং আমরা ফেসবুক পেজের মাধ্যমে বর্তমানে কাজ করছি। ভবিষ্যতে এটা আমাদের আরও বর্ধিত কলেবরে অনেক কিছু যোগ করে এটা কাজটা করার ইচ্ছা। এবং আমাদের বাংলাদেশে যেটা কাজ করতে গিয়ে দেখেছি যে বাহিরের দেশগুলোতে সমস্ত মানসিক স্বাস্থ্যের বিষয়টা ধাপে ধাপে এবং খুব পরিকল্পিত আকারে আছে, কিন্তু আমাদের দেশে যেটা হয় যে কিছুটা আমাদের মানসিক ট্যাবু আছে, কিছু মিথ আছে, কিছু ভুল চিন্তা ভাবনা আছে, এবং আমাদের নিজস্ব সংকীর্ণতার জায়গাটুকুও আছে। তো সব বিবেচনায় দেখা গেছে যে আমরা ওইভাবে আসলে আগাতে পারি না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো শুরুতেই যদি আমরা সমাধান করি, যেমন আমাদের যদি হাত পা কেটে যায় আমরা কিন্তু সাথে সাথে ব্যান্ডেড দিয়ে ফেলছি, আমরা শুরুতেই প্রতিকারে চলে যাচ্ছি। কিন্তু যদি ওই কাটাটা আমরা তখনই না থামাতাম, হয়তো ব্লিডিং হতে হতে সেটা আরো গভীর পর্যায়ে ধারণ করতো বা হসপিটাল পর্যন্ত আমাদের যেতে হতো। তো ওই ব্যাপারটাকে খেয়াল করেই কমিউনিটি পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে, এবং সেই সাথে শুধু দেশের নয় দেশের বাহিরে যারা প্রবাসী বাঙালি আছেন তাদেরকেও সমানভাবে সেবা প্রদানের জন্য শোনো কাজ করছে। ইদানিংকালে যেটা সবচাইতে বেশি আমি দেখেছি যে আমাদের বাচ্চারা, মানে কিশোর কিশোরীরা হোক কিংবা ম্যাচিউর যারা আছেন তাদের মধ্যেও যে ব্যাপারটা সবচেয়ে বেশি ঢুকে গেছে সেটা হচ্ছে সুইসাইড। এবং মানুষ অনেক বেশি সুইসাইডাল, তারা খুব সামান্য কারণে সুইসাইড করে ফেলছে। এই জিনিসটা যে শুধু আমাদের দেশে তা না, আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা সব ক্ষেত্রেই সব জায়গাতেই দেখছি এটা। তো আপনি বলছিলেন যে প্রবাসীদের নিয়েও আপনারা তাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন। এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা কিভাবে এখান থেকে মানে ভালো করেছেন? আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশে এখনো যেইটুকু সংকীর্ণতা আছে ওই সংকীর্ণতাটা অনেকটাই কেটে যায় যারা বাহিরে যান। তারা তখন বুঝতে পারেন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, কিন্তু সমস্যা যেটা হয়ে যায় তখন যথাযথ সেবা পাওয়ার ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে অনেক সময় ভাষাটা একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যে যারা একটু স্বল্প শিক্ষিত তাদের ক্ষেত্রে প্রবাসে যাওয়ার পর যে কালচারাল শকটা আমরা দেখি, এবং ওই সময়ে একটা নতুন পরিবেশে হঠাৎ করে গিয়ে অ্যাডজাস্ট করা, এবং ওই জায়গার যে সেবাটা নিতে গেলে মাতৃভাষায় যতটা সহজে আমরা আমাদেরকে আসলে প্রকাশ করতে পারি, কিন্তু ওই দেশের ভাষাটায় নিজেকে আসলে সঠিকভাবে সঠিক শব্দে প্রকাশ করাটা একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তখন যে কাজটা করি, আমরা চেষ্টা করি যে উনাদেরকে দেশেই আছেন বা দেশের ওই ফিলটুকু দিয়েই আমরা সম্পূর্ণটা বাংলা ভাষায় উনাদের সেবাটা প্রদান করে থাকি। এবং এক্ষেত্রে আমি একটা ঘটনা একটু উল্লেখ করতে চাই। যেমন আমাদের একটা ক্লায়েন্ট আমরা একজনকে পাই, যেহেতু আমরা মূলত সবাইকে নিয়ে কাজ করলেও নারী এবং শিশুদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা একজন খুব বাচ্চা ক্লায়েন্ট পাই যার বয়স মাত্র 4 বছর ছিল, এবং দেশের বাহিরে থাকার কারণে প্রথমেই সে যখন ডে কেয়ারে যাওয়া শুরু করে তার ক্ষেত্রে প্রধান ব্যারিয়ারই হয় ল্যাঙ্গুয়েজ, এবং সে যে তখনও ইংরেজিতে অভ্যস্ত ছিল না এবং অনেক শব্দই সে বলতে পারেনি, এবং অনেক সময় দেখা যেত যে তার খুব ইমার্জেন্সি কিছু, সে ওয়াশরুমে যাচ্ছে বা তার খুব প্রয়োজন, কিন্তু সে এটা বলতে পারছে না, এবং না বলার জন্য অনেক সময় সে চেপে চেপে রাখছে, কিন্তু একটা সময় গিয়ে সেটা পারছে না, এবং ওই চেপে থাকার জন্য তার নানা রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
দিচ্ছে। তো ওই ব্যাপারগুলোতে যখন ওই দেশে তার সাইকোলজিস্ট বা যারা এখানে সাহায্য প্রদানকারী আছেন তাদের সাথে যোগাযোগ করা হয়, তখন ওনারা প্রাথমিক পর্যায়ে এই সাজেশনটা দেন যে আপনি দেশে কারোর সাথে যোগাযোগ করুন, যে এই তার ভাষাতে তাকে বোঝাতে পারবে, এবং তার বিষয়টা সে যখন বলবে তার সাথে যেন স্মুথলি কমিউনিকেট করে তাকে হেল্প করতে পারেন। তো যখন ওখান থেকে এই অ্যাডভাইসটা আসে তখন সেই ক্লায়েন্টের প্যারেন্টস আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাকে ধীরে 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 ধীরে, এবং যেটা হয় যে আমরা তো আসলে দেশে যে পরিবেশে থাকি বাহিরে গিয়ে হঠাৎ করে আমরা অনেক বেশি একা বোধ করি এবং বাহিরের কমিউনিটির সাথে মিশলেও আমরা আসলে একটু ছাড়া ছাড়া বা একটু আইসোলেটেড একটা এনভায়রনমেন্টেই থাকি সাধারণত, এবং দেশের খাবার থেকে শুরু করে দেশের অনেক কিছু, এমনকি আমি একটা সময় জাপান ছিলাম, আমি রিক্সা খুব মিস করতাম, রিক্সায় ঘোরা, বৃষ্টি মিস করতাম। তো এইরকম অনেকগুলো ব্যাপার থাকে। তো ওই জায়গাটায় গিয়ে যখন আমরা তার সাথে বাংলায় কথা বললাম এবং তাকে তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, কারণ 4 বছরের বাচ্চার সাথে আসলে আমি অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজে বললে হবে না, তার সাইকোলজি এবং তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যখন আমরা তাকে এক্সপার্টের সেবা দেওয়া শুরু করলাম, তখন হচ্ছে সে খুব দ্রুত রিকভার করলো, কিওর করলো, এবং এরপরে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু বাচ্চাদের অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি থাকে, সে 4 মাসের মধ্যেই ওই সমস্যাগুলো কাটিয়ে উঠে বাহিরের জীবনটাকে সে উপভোগ করতে শুরু করলো। এটা খুবই জরুরি একটা বিষয় যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে প্রবাস জীবনে শুরু করি, মানে এখানে জন্ম হওয়া, একটু বড় হওয়া বাচ্চাদেরকে ওখানে নিয়ে যাই, তাদের সেই সময়ের সাথে, সিচুয়েশনের সাথে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে আসলেই খুব সময় প্রয়োজন হয়, এবং বাবা মারা মনে হয় এই বিষয়টা একটু লক্ষ্য করা প্রয়োজন। আমরা অনেক সময় ওভারলুক করি অ্যাজ এ প্যারেন্টস। আমিও এইটাতে মানে আমি মনে করি আমিও এই ভুলটা করি, সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা দেখতে চাই না যে আসলে ওর ওই সিচুয়েশনে, ওই জায়গাতে তাকে আমার কি কি সাহায্যটা দেওয়া দরকার। আসলে ওই সময় প্যারেন্টও একটা স্ট্রাগলিং এর মধ্য দিয়েই যান, ওনার জন্য তো পরিবেশটা নতুন থাকে, যদি উনি আগে থেকে গিয়ে অভ্যস্ত না থাকেন। তো উনার নিজেকে অ্যাডজাস্ট করানো, বাচ্চাকে অ্যাডজাস্ট করানো, সো উনার জন্য রোলটা অনেক ভারী হয়ে যায়। এবং ওই জন্য হচ্ছে যে আসলে দেশে যতটা কেয়ার দিতে পারেন, বা আমাদের এখানে আমাদের দেশে কেয়ার গিভার অ্যাভেলেবল এবং আমাদের রিলেটিভরা অনেক অ্যাক্টিভ, কিন্তু বাহিরে ওইটা না থাকার কারণে ওনার একার উপরে, শুধুমাত্র বাবা মা অথবা কেউ হয়তো সিঙ্গেল প্যারেন্ট আছেন, তার একার উপরে টোটাল প্রেশারটা চলে যাওয়ার কারণে এটা আসলে একটু ডিফিকাল্টি হয়ে যায় খুব বেশি। হ্যাঁ, এবার একটু শুনবো এই যে আপনাদের, যেহেতু আপনারা অনেক কাজ করেছেন, তো এই ধরনের সুইসাইডাল কোনো ঘটনা কি আছে যেখান থেকে আপনারা কাউকে ফিরিয়ে নিয়ে এসছেন, বা এই ধরনের কোনো থাকে না, অনেক ঘটনা থাকে যেগুলো আমাদের হৃদয়কে একদম খুব ভিতর থেকে নাড়া দিয়ে যায়, তো সেরকম কোনো ঘটনা থাকলে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমরা এইরকমও পেয়েছি, এবং মূলত যেহেতু আমরা একটা মেন্টাল হেলথ কেয়ার লাইন, আমরা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ বা প্রিলিমিনারি উইন্ডো হিসেবে কাজ করি, এবং আমাদের অ্যাডভান্স যে হেল্পটা সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট প্যানেলের মাধ্যমে করা হয়। আমাদের সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যারা আছেন প্রফেশনালস, তারা প্রপার ট্রিটমেন্টটা বা প্রপার হেল্পটুকু বা কাউন্সেলিংটুকু করেন। আমরা প্রিলিমিনারি উইন্ডো হিসেবে মূলত তাদের যে কষ্টগুলো বা সমস্যাগুলো সেগুলো শুনি, এবং সেই অনুযায়ী তাদেরকে সাজেস্ট করি এক্সপার্টের কাছে যাওয়ার জন্য। তো এক্ষেত্রে গিয়ে যখন এই আপনি যেটা বললেন, খুবই সম্প্রতি হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এবং প্রতি বছরই দেখা যায় যে রেজাল্টের সময়ে রেজাল্ট খারাপ হওয়ার কারণে অনেক স্টুডেন্ট সুইসাইড করেন। তো এইরকম একজন আমরা পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে সে হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, এবং সে তার লাইফকে আর সেকেন্ড চান্স দেওয়ার মতো ধৈর্য রাখতেও আর রাজি ছিল না। এবং এই ব্যাপারটা যেহেতু আমাদের দেশে আসলে এই রেজাল্টটা এত বেশি একটা প্রভাব তৈরি করে ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে, তো অনেক ক্ষেত্রে বাচ্চা কাচ্চার উপরও একটা বাবা মার
ওভার এক্সপেকটেশন আমি বলবো থাকে, একটা চাপও থাকে, একটা বিশাল চাপ থাকে। এবং বাচ্চাটা যখন পরীক্ষা দিতে বসে তখনই কিন্তু সে ধরেই নিচ্ছে যে আমাকে A+ পেতেই হবে, না হলে আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না, ও পাশের বাসার ভাবি এসে কথা শুনিয়ে যাবে আমার মাকে, বা এইরকম একটা ব্যাপারগুলো রয়ে যায়। তো ওই জন্য সে আসলে পরীক্ষাটাই যখন দেয় সেখান থেকে তার চাপের শুরু, এবং যতই রেজাল্টের সময় এগিয়ে আসতে থাকে তার ভেতর চাপটা আরও বাড়তে থাকে। এবং কোনো কারণে যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় তখন আসলে সেটা তার পক্ষে একক না, তার পুরো পরিবার সহ সামগ্রিক একটা ওই প্রভাবটার কারণে কারো পক্ষেই ওভাবে মেনে নেওয়া সম্ভব হয় না। একটা সোশ্যাল প্রেশার আমাদের মধ্যে আছে, যেটা আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের বাচ্চাদেরকে, মানে আমাদের বাচ্চারা যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এদের মধ্যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে। আমার বাচ্চা, আমিও বলেছি আমার বাচ্চাকে, হ্যাঁ তোমাকে ডাক্তার হলে ভালো হয়, আমার অনেক ড্রিম, এরকম কিন্তু সব বাবা মাই বলে যে তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এবং আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, প্রথম চয়েসই হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। তারপরে আমি কখনোই আমার ছেলে মেয়েকে বলবো না যে তুমি সিঙ্গার হবে, তুমি অভিনয় শিল্পী হবে, ক্রিয়েটিভ কোনো পার্টি আমরা তাদেরকে এনকারেজ করি না, তুমি প্রফেশনাল কুক হবে। হ্যাঁ, মানে এইগুলো তো কোনো কাজের মধ্যেই পড়ে, এগুলো হচ্ছে একদম লোয়ার ক্লাসের কাজ, আমি এগুলো বলতেই পারবো না। মানে এইগুলো আসলে কোনো স্ট্যাটাসের মধ্যে পড়ে না। এই যে আমাদের মধ্যে যে স্ট্যাটাসটাকে মেনটেন করার একটা টেন্ডেন্সি আছে, এবং বাবা মা খুব ফোর্স করি যে আমার বাচ্চাকে অতগুলো বই নিয়ে যেতে হবে, স্কুলগুলো তো অবশ্যই আমাদের অনেক বেশি হেভি ওয়েট, পিঠের উপরে এত ভারী বোঝাটা থাকতেই হবে, এবং এত বেশি পড়া যে এই বাচ্চাগুলো মানসিকভাবে কখনো রিক্রিয়েশনের মধ্যে যায়ই না। তো ওর জীবনের 16 বছর কিংবা 18 বছর শুধু খুব ইম্পর্টেন্ট একটা সময় চলে যায়, ওর যে একটু আনন্দ করবে, খেলবে, মজা করবে, সেই জায়গাতেও কখনো যেতেই পারে না। এই বিষয়টা কি বাচ্চাদেরকে মেন্টাল প্রেশার দেয় না? অনেক বেশি পড়ার চাপ, অনেক বেশি বোঝা, এটা কি তাদেরকে মেন্টালি একটু ভালনারেবল করছে না? অবশ্যই। এবং এই যে চাপ, এই যে পরিবারের চাপ, আত্মীয় স্বজনের চাপ, সমাজের চাপ, এই চাপটুকু সব বাচ্চা একইভাবে বহন করতে পারে না। এবং যারা একটু নরম বা যারা একটু নাজুক, এবং আমি বলবো যারা ক্রিয়েটিভ বাচ্চা, দেখা যায় যে অনেক বাচ্চা অনেক সুন্দর ড্রয়িং করতে পারে, আমরা কিন্তু কখনো তাদেরকে চারুকলায় ভর্তি করাতে চাই না। আমরা প্রথমেই ধরে নিই অনেক ভালো আঁকতে পারে, তাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। এই যে ব্যাপারটা থাকে, ওই চাপের কারণে বাচ্চাটা সবসময়ই আতঙ্কিত থাকে। অথবা তার রিক্রিয়েশনের জায়গাগুলোতেও সে হয়তো তার মনের আনন্দে গান শিখছে, অথবা কবিতা আবৃত্তি সে ভালো পারে, তখনই আমরা তাকে এটাকে ফোর্সে ঢুকিয়ে দেই, তোমাকে কিন্তু অমুক জায়গায় অমুক কম্পিটিশনে ফার্স্ট হয়ে আসতে হবে। রাইট। তো এই যে আমাদের কোনো জায়গা আমরা তাকে তার স্বাধীন মতো তার মানসিক শক্তি নিয়ে বেড়ে ওঠার পথটা করে দেই না, সবসময় আমাদের এক্সপেকটেশন চাপিয়ে দিয়ে তাকে একেবারে খুব সাফোকেটেড একটা এনভায়রনমেন্ট সারাক্ষণ দিয়ে রাখি। ওই জিনিসটাই এক সময় সে এত চাপ সহ্য করতে না পেরে সুইসাইডাল থটসে চলে যায়, এবং সে নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে করে, এবং সে মনে করে আমি GPA 5 পাইনি, আমাকে দিয়ে হবে না, আমি পৃথিবীর জন্য আবর্জনা, আমাকে কারোরই দরকার নেই, আমার মা কাঁদছে, আমার বাবা মুখ ছোট করে নত হয়ে আছে, কাজে আমি তো কিছুই করতে পারছি না, আমি না সমাজে কিছু দিতে পারছি, আমি আমার জন্য বিরক্তিকর। এবং ওই থটস থেকেই তখন, এবং যে মেয়েটার কথা আমি বললাম, তো ওই বাচ্চাটা যখন ওই রকম চিন্তা ভাবনা করলো এবং তাকে যখন আমরা পাই, তখন আমরা তাকে প্রথম আগে এটাই বলি, ফেল শব্দটার অর্থ কি? আমরা জানি ফেল মানে পাস আর ফেল, ফেল মানে শেষ, সব গেল, কিন্তু ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আমরা যদি অর্থটাকে এভাবে দেখি, এবং আমরা মানে যত না ইতিবাচক কথা বলি তার চেয়ে অনেক বেশি নেতিবাচক কথা বলি। আমরা নো ইয়েস শেখার আগেই নো শিখি। একটা ছোট বাচ্চাও প্রথম যে কথাগুলো বলে তার মধ্যে অনেক কথা থাকে, না না না, খাবো না, বসবো না, করবো না, এই নাটা শিখি। বাট নো অর্থ নেক্সট অপরচুনিটি হিসেবে আমরা যদি দেখি, এভাবে যদি আমরা চিন্তাটা করি, তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এবং যেই মুহূর্তে আমরা তাকে বোঝাতে সক্ষম হলাম, দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যাটেম্পট and you have so many chances in your life, এবং তুমি আবার চেষ্টা করো, এবং হয়তো এবার তুমি যা রেজাল্ট করেছো তার চেয়ে 1000 গুণ ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করেছে। তাই এই যা ঘটে গেছে এটা সাময়িক,
এবং তারপরে আস্তে আস্তে সে ব্যাপারটা রিয়েলাইজ করতে শুরু করে। এবং সাধারণত এসএসসির এই বয়সটা তো আসলে একটা অ্যাডোলসেন্ট এজ, এবং এই বয়সন্ধির সময়ে নানা হরমোনাল চেঞ্জের কারণেও বাচ্চারা আসলে নিজেকেই ঠিকমতো চিনতে পারে না, নিজের শরীর চিনতে পারে না, নিজের মন চিনতে পারে না, এবং তাদের মুড সুইংটা এত বেশি হয় যে এই ব্যাপারটাতে নিজেকে একটা পয়েন্টে ফোকাস রাখা, সে হয়তো অনেক মোটিভেটেড হলো বা ডিটারমাইন্ড হলো, একটু পর ফ্রেন্ড একটা খারাপ কথা বললো বা সোসাইটি থেকে একটা কোনো বুলিং কিছু আসলো, সে আবার ভেঙে যায়। ব্যাপারটা সে স্টেবলভাবে কন্টিনিউ বা ক্যারি করতে খুব কম সময়ই পারে। তো পরবর্তীতে আমরা ওই কাজটাই করি, এবং এরপরে সে নিজের মূল্য পৃথিবীতে এবং পরিবারে বুঝতে পেরে সে পরবর্তীতে পরীক্ষা দেয়, এবং এখন সে বর্তমানে খুব ভালো একটা অবস্থানে আছে। এবং এখন সে আরো 10 জনকে ব্যাপারটা নিয়ে উদ্বুদ্ধ করে, এবং যখন শোনে যে কেউ রেজাল্ট খারাপ করেছে, সে নিজে থেকে ছুটে যায় আচ্ছা ওই কাজটা করার জন্য। এবং সে তার গল্পটা বলে সবার আগে যে আমিও তোমার মতো ভেবেছিলাম যে আমি আর পারবো না, আমাকে দিয়ে হবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। একটা জায়গায় থেমে যাওয়া মানে হচ্ছে নতুন আরেকটা জায়গার সূচনা হওয়া। আসলে এক একটা ঘটনা যখন ঘটে যায় তখন আমরা ভাবি কেন ঘটলো। যদি প্যারেন্টস হই তখন চিন্তা করি যে মানে আমার বাচ্চাটা কেন এমন করলো। আর যদি বাইরের মানুষ হই তখন অনেক সময় আমরা বলি বাবা মা বড় করতে পারেনি, তো ঠিকভাবে মানুষ করতে পারেনি, সেই জন্য বাচ্চাটা সুইসাইড করলো, কিংবা সেই জন্য বাচ্চাটা খারাপ কাজ করলো। আসলে কি বাবা মা আপনি বা আমি কি ইচ্ছা করলেই আমার বাচ্চাকে একেবারে প্রপার ওয়েতে মানুষ করতে পারবো? এটা কি কখনো সম্ভব যে একজন বাবা মা একজন বাচ্চাকে আইকনিক ভাবে বড় করতে পারবে? কারণ প্রতিটা বাচ্চার মানসিকতা, প্রতিটা বাচ্চার চিন্তা ভাবনা সবকিছু কিন্তু আলাদা। সেখান থেকে একটা বাচ্চাকে বড় করা খুব সহজ কাজ নয়। অবশ্যই। এবং আমি বলবো যে প্যারেন্টিংয়ের যে পার্টটা, প্যারেন্টিংটা আমাদের দেশে কিন্তু আমরা কি কোনো লার্নিং পার্ট হিসেবেই নেই না। আমাদের দেশে কিন্তু প্যারেন্টিং আমরা বাইবর্ন প্যারেন্ট হই, অর্থাৎ একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই আমরা বাবা মা হয়ে যাচ্ছি। কিন্তু প্যারেন্টিংটা যে আসলে একটা লার্নিংয়ের ব্যাপার, আমরা যে এক একটা এইজের বাচ্চাকে কিভাবে ডিল করব, যখন সে 5 বছরের তাকে আমরা কিভাবে ট্রিট করব, যখন সে 10 বছরের, যখন সে 15 বছরের, তার সাথে আমরা কি করে রিলেশন বিল্ড করে তাকে প্রপারলি গাইড করব, এটা আসলে আমরা প্যারেন্টরাই জানি না। এবং এক্ষেত্রে যেটা হয় যে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, অর্থাৎ আমাদেরকে যারা মানুষ করেছেন, আমাদের বাবা মা, তারা অনেক সময় বলেন যে আমরা বড় করিনি, আমরা মানুষ করিনি। এবং যদি আমি এটা বলবো দুর্ভাগ্যজনকভাবে ওই পরিবারে কেউ ওই প্যারেন্টিং এর মধ্য দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এইরকম সো কল্ড ফিক্সড কিছু জায়গায় চলে যান, তখন ওই প্যারেন্ট মনে করেন উনার প্যারেন্টিংটাই প্রপার এবং পারফেক্ট প্যারেন্টিং। এবং সেখানে যদি রং কিছু থেকে থাকে, উনি প্রথমত সেটা ডিটেক্ট করতে পারেন না। আর এটা ওনারা কখনো বোঝেন না যে বাচ্চারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল পার্সন, অর্থাৎ ভাই বোন বা বোন বোন দুজন মানুষ, দুজন আলাদা সত্তা। দুই বোন বলেই যে একই রকম হবে, বা দুই ভাই বলে একই রকম হবে, ভাই বোন বলে একই রকম হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। তো প্যারেন্টিংটা আসলে আমাদের লার্নিং পার্টে থাকে না বলেই আমরা ওটা ধরে নেই আমরা বিভিন্ন জনের কাছ থেকে। এবং এখন তো হচ্ছে মিডিয়ার যুগে, আমরা কখনো ফেসবুক থেকে প্যারেন্টিং শিখি, কখনো আমরা দেখা যাচ্ছে যে গুগল করে বা বিভিন্ন রকম ওয়েতে আমরা একটা অল্পবিদ্যা ভয়ঙ্করী পর্যায়ে চলে যাই। আমরা না প্রপার প্যারেন্টিংটা শিখি, এবং না আমরা আগের পর্যায়ে থাকি, এবং ওই রং প্যারেন্টিংটার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রোচটা করে আমরা নিজেদের সন্তানকে নষ্ট করে ফেলি অনেক সময়। এবং যেটা হয় যে, যেটা আপনি বললেন যে অনেক সময় বলে বাবা মা মানুষ করতে পারেনি, এটা আংশিক সত্য। যেই বাবা মারা ওই হাফ লার্নিংয়ের মধ্য দিয়ে যান, তারাই এই উল্টোপাল্টো অ্যাপ্রোচের কারণে কিন্তু মানে ওনারাই পরবর্তী সময়ে কষ্টের শিকার হন। এই যে আপনি বললেন যে এটা আংশিক সত্য, যে বাবা মারা প্রপার প্যারেন্টিংটা জানে না, তাদের ছেলেমেয়েরা সেভাবে মানুষ হতে পারেনি। তাহলে আজকে যে আমরা তাদেরকে কি গর্বিত বাবা মা বলবো যাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, নাকি তাদেরকে গর্বিত বাবা মা বলবো যাদের ছেলেমেয়েরা প্রপার মানুষ হয়েছে, মানবিক জিনিসগুলো যাদের মধ্যে অনেক বেশি, যারা জানে হাউ টু রেসপেক্ট দ্য এল্ডার্স, যারা জানে কিভাবে নিজের বাবা মাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে রাখতে হবে, যারা জানে যে সমাজের প্রত্যেককে আসলে অনেক সোবার কথা বলতে হবে, কিংবা এই যে গালিগালাজ করা, এইগুলো আমাদের মধ্যে থাকবে না।
সেই জিনিসগুলা কি অনেক বেশি প্রয়োজন না একটা বাচ্চাকে বড় করার ক্ষেত্রে, নাকি অবশ্যই আমরা শুধু দেখবো যে হ্যাঁ অমুকে ডাক্তার হলো, তমুকে ইঞ্জিনিয়ার হলো, তার বাবা মারা গর্বিত পিতামাতা, বা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, নাকি সেই সব বাবা মাকে দেওয়া উচিত যারা তাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেককে একদম সুমানুষ হিসাবে গড়ে তুলেছে, যারা ভালোবাসা দিয়ে নিজের বাবা মাকে পরবর্তী জেনারেশনকে দেখতে পারে। এখানে একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে ইদানিং আমরা তো বেশিরভাগ সময় বাহিরের কালচারকে ফলো করার চেষ্টা করি। আমাদের দেশে বাবা মাকেও কিন্তু অ্যাওয়ার্ড দেওয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, এবং ওই প্ল্যাটফর্মে আমরা তাদেরকেই অ্যাওয়ার্ড দেই যাদের ছেলে মেয়ে এরকম আমাদের ভাষায় প্রতিষ্ঠিত, অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার সো কল্ড হয়েছে। কিন্তু আমরা এই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে অনেক সময় মানুষ বানাতে ভুলে যাই, এবং মানুষ হতে হলে আপনি অবশ্যই ডাক্তার হবেন বা ইঞ্জিনিয়ার হবেন, তা এই কথার মানে এই না যে ওই প্রফেশনে গেল মানে মানুষ হলো না। অবশ্যই আপনি হবেন, কিন্তু সেটা হতে হবে মানবিকতা নিয়ে। এবং অনেক সময় দেখা যায় যে যার কারণে আমরা ডাক্তার বলছি, আবার কিছুক্ষণ পর ডাক্তারকেই বলছি কসাই। কেন? কারণ আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক সময় আমরা এইরকম পাচ্ছি যে উনি ডাক্তার, কিন্তু একজন পেশেন্টকে উনি কি করে মানসিকভাবে সাপোর্ট দিয়ে উনি উনার ট্রিটমেন্টটা দিবেন এটা উনি জানেন না। ভেরি ট্রু। এবং এই ব্যাপারগুলো যতগুলো প্রতিষ্ঠিত পেশা আছে এবং যতগুলো প্রচলিত পেশা আমাদের দেশে রয়ে গেছে, প্রত্যেক পেশাতেই আগে মানুষ হওয়ার শিক্ষাটা দেয়া জরুরি, এবং ওই মানবিকতার শিক্ষার সাথে পুঁথিগত বা একাডেমিক শিক্ষার একটা কম্বিনেশন দিয়ে শিক্ষাটা কমপ্লিট করা প্রয়োজন। সেই জায়গাটাই আমাদের শিক্ষাটার দরকার। সেটাই হচ্ছে প্রকৃত মানুষ হওয়া। এবার সে যে বিষয়ই পড়ুক না কেন, কাজে তাকে হচ্ছে প্রফেশনাল হওয়ার আগে মানুষ হতে হবে। আচ্ছা, এবার একটু আসি যে আমাদের চারপাশের মানুষজনরা, এখন আমরা যদি সোশ্যাল মিডিয়াতেও দেখি, এই প্ল্যাটফর্মগুলোতে ধরেন আমি একটা স্ট্যাটাস দিলাম, ওই স্ট্যাটাসের নিচে দেখা যাবে যে অসংখ্য সুন্দর সুন্দর গালি, মানে এত সুন্দর গালি যে এত খারাপ ভাবে আমাকে লেখা হচ্ছে বা কোনো কারণই নাই, তাও দেখা যাবে যে হয়তো সেই মানুষটা মানে এই বিষয়ের সাথে রিলেটেডই না, তারপর সে গালি দিচ্ছে। এই যে আমাদের ভিতরে যে মানুষকে গালি দেওয়া এবং গালি দিয়ে অ্যাটাক করার যে টেন্ডেন্সিটা, এটা আমাদের মধ্যে এখন মনে হয় আমার কাছে অনেক বেশি, এবং ইয়াঙ্গার জেনারেশনও কিন্তু এখন এটা অনেক বেশি শিখছে। শুধু যে আমরা সোশ্যাল মিডিয়া দেখি তা না, পথে ঘাটে হাঁটতে গেলেও দেখা যাবে আশপাশ থেকে গালি দিচ্ছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ঘুম থেকে উঠে পথে বের হওয়ানো মাত্র আমরা শুনি যে ওকে গালি দিচ্ছে, কারো মাথা ঠান্ডা না। তো এই যে গালিগুলো শিখছে, গালি দিচ্ছে, এটাকে প্রিভেন্ট করার উপায় কি বলে মনে করেন আপনি? আচ্ছা, এইটার প্রথমে হচ্ছে প্রতিকারের আগে আমাদের আসলে কারণটা সম্বন্ধে ক্লিয়ার হতে হবে। দেখা গেছে যে মূলত আমাদের বর্তমান সময়ে ধৈর্য অনেক কমে গেছে, এবং সেই সাথে পরমত সহিষ্ণুতা, অর্থাৎ অন্যের মতামতকে গ্রহণ করার যে আমাদের যে প্রবণতাটা, এটা একেবারে নেই বললেই চলে। অর্থাৎ দেখা গেছে যে আমরা যে বিষয়টা আপনি বললেন যে আমরা হয়তো ওইটার সাথে রিলেটেডই না বা আমরা জানি না, কিন্তু আমরা ওখানে এমন একটা মতামত দিচ্ছি যেন আমি ওই ব্যাপারে বিশেষজ্ঞ, কিন্তু আসলে ব্যাপারে ওই বিষয়টাতে আমরা বিশেষ অজ্ঞ, একেবারেই জানি না, কিন্তু হয়তো বলার খাতিরে বলছি, বা হয়তো আমার আশেপাশে এরকম একটা ঘটনা দেখেছিলাম তাতে এরকম হয়েছে, কাজে আমি তো জানি, আমি বলতেই পারি, ব্যাপারটা এই রকমে চলে যায়। এই যে এই বিষয়গুলো, বা আমি একটা জাস্ট ছোট্ট ঘটনা আপনাকে বলি। খুব বিখ্যাত একটা পেস্ট্রি শপ এবং খুব বিখ্যাত একটা জায়গায় ঢাকা শহরের, ওখানে একটা পেস্ট্রি শপে একটা বাচ্চাকে নিয়ে বাবা এসেছেন, কেক কিনছেন। তো প্রথমে বাচ্চাটা বাবাকে দুবার ডাকলো, বাবা বাবা, বাবা তাকাচ্ছেন না, এবং খুব স্বাভাবিকভাবে উনি কেক সিলেক্ট করছেন, কেকের উপরে উনার কোটেশন লিখছেন, উনি ব্যস্ত। তো থার্ড টাইম যখন বললো বাবা, তখন বাবা বলছেন দাঁড়াও দাঁড়াও আমি শুনছি তো। তো এই বলে আবার উনি কথায় ব্যস্ত হয়ে গেছেন। তখন চট করে বাচ্চাটা একটা গালি দিল। গালি দেওয়ার সাথে সাথে বাবা সাথে সাথে বাচ্চার মুখ চেপে ধরলেন এবং বললেন এই চুপ চুপ, এসব কি? তখন এই যে ব্যাপারটা, যখন সে ডাকছে,
আপনি স্বাভাবিকভাবে অবশ্যই আপনি একটা কাজে ব্যস্ত আছেন, কিন্তু সেই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা আপনার অ্যাটেনশন চাচ্ছে বা তার কোনো সমস্যা হচ্ছে বা সে আপনার সাথে কিছু শেয়ার করতে চাচ্ছে, ওই সময়টায় তাকে না দিলে খুব স্বাভাবিকভাবেই বড় মানুষের যতটুকু, এখন আমরা বড়রাই ধৈর্য রাখতে পারি না, সেক্ষেত্রে একটা বাচ্চা কতটুকু ধৈর্য রাখতে পারে। এবং সে এই জিনিসটার সাথে সাথে দুটো ব্যাপার তার সামনে চলে আসলো, এটা দিয়ে খুব সহজে অ্যাটেনশন ড্র করা যায় এবং এটার মাধ্যমে তার যে কোনো প্রবলেম সলভ করা যায়। সে ডেকে যেটা পারছিল না, ওই গালিটা দেওয়ার সাথে সাথে তার দিকে তার বাবার, এখন কিন্তু বাবার কেকের দিকে নজর দিচ্ছে না, তার দিকে অ্যাটেনশনটা চলে এসছে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা বা এই ধরনের প্র্যাকটিসটা নিয়ে যখন আমরা বড় হই, ওইটার বড় প্রয়োগটা ঘটে তারপর সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা। এবং পরবর্তীতে দেখা যায় যে যখন কোনো কিছু আমার মতের সাথে মিলছে না, কেউ হয়তো তার পছন্দের একটা ড্রেস নিয়ে ছবি দিল, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি, এটা কোনো কালার বা মানে এমন, তখন হচ্ছে যে এমন আমরা খুব অফেন্সিভ ওয়ার্ড ইউজ করে ব্যাপারটাকে আমরা এক্সপ্রেস করি এবং অনেক সময় আমরা গালি দিয়েও বসছি, বেশিরভাগ সময় গালি দিচ্ছি, প্রশ্ন তুলে ফেলছি, বেশিরভাগ সময় দিচ্ছি, কারণ আপনার রুচি আমার রুচি মিলবে না, আপনি এটা ভালোবাসেন আমি ওটা ভালোবাসি না, খুবই স্বাভাবিক। এখন একজন মানুষ প্রতিবাদ করলো যে আমাকে কেন ওই লোকটা গালি দিল বা আমার পোশাক সম্পর্কে কথা বললো, এখন দেখা গেল যে আরেকজন বলছে যে ঠিকই তো আছে, এগুলা পরে বাইর হন কেন, কিন্তু সে, এটা তো তার অধিকার, সে তার পোশাকটা পরেই বের হবে এবং তার পছন্দেরটা পরেই বের হবে, এবং এখানে তাকে সে খারাপ কথা বলতে পারে না, এই জন্যই যে এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তুমি তার দিকে তাকানোরও রাইট রাখো না বা তাকে এই গালিটা দিতে পারো না, তুমি তোমার নিজের পথে চলো। যেটা আমরা বাইরে পাই যে প্রতিটা মানুষ তার নিজ নিজ কাজে যায়, নিজ নিজ পথে চলে, আরেকজনের দিকে তাকিয়ে চিন্তা করে না যে ওকে আমি কি একটা গালি দিব, ও এরকম ব্যাকা হয়ে হাঁটলো, ওর মাথার চুলটা ওরকম উপরে উঠে থাকলো, এগুলো আমরা কেউ বাইরে দেখি না, যেটা আমাদের দেশে আমরা অনেক বেশি অন্যের ব্যাপারে নাক গলাই। তো এটা নিয়ে আপনি কি বলবেন যে আমাদের আসলে কিভাবে এখান থেকে প্রিভেন্ট করা উচিত? এই ক্ষেত্রে গিয়ে আসলে অবশ্যই যেটা হয় যে এই শিক্ষাটার দরকার প্রথমে পরিবার থেকে, অর্থাৎ পারিবারিকভাবে আমরা যদি দেখি, বা অনেক সময় দেখা যায় এমনও হয় যে আপনার ঘরে হয়তো কোনো গেস্ট আসলো, গেস্ট যতক্ষণ আছে আমরা হয়তো বাচ্চাকে এক ধরনের প্রেশার দিচ্ছি, তুমি একটা গান বলো, তুমি না ছড়া পারো ভালো, তুমি এটা শোনাও, এইটা সেটা, তারপরে যেই মুহূর্তে ওই গেস্ট চলে যাচ্ছেন আমরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছি, হ্যাঁ উনি এটা কি করলেন, উনি এসছেন কেমন ভাবে আসলেন, এইটা কেন করলেন, ওইটা কেন করলেন, আমরা তখন বাচ্চাটা, এবং এই পুরো ঘটনাগুলো আমরা ওই বাচ্চাটার সামনেই করছি। আচ্ছা, ওখান থেকে বাচ্চাটা ধরে নিচ্ছে যে এটা একটা গালি দেয়া বা কারো ব্যাপারে এরকম নাক গলানো, টেকেন ফর গ্রান্টেড, খারাপ কথা বলা বা খারাপ আলোচনা করা, এটা আমাদের একটা অধিকারের পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি। এটা যে একটা অপচর্চা এবং এটা যে আসলে খুব নেগেটিভ একটা প্র্যাকটিস, যেটা অবশ্যই বন্ধ করা উচিত, এই চিন্তাটাই আমাদের আসছে না। তো ওই জায়গাটাতেই প্রথমে কাজটা করতে হবে যে আমাদের প্যারেন্টসদেরকে সতর্ক হতে হবে ভাষার প্রয়োগের জন্য। এবং অনেক সময় দেখা যাচ্ছে হয়তো নিজের সন্তানকে আমরা বকাঝকার ক্ষেত্রে এমন বাজে বাজে গালি ব্যবহার করে ফেলছি যেটা হয়তো অর্থটা ওই মুহূর্তে সে বুঝছে না, বাট কিছুদিন পরে যখন সে অর্থটা বুঝতে শেখে তখন সে ভাবে আমি তো এত খারাপ ছিলাম না যে এটা শোনার জন্য। সেই রাগটার জন্য সে আবার ওই শব্দটা দিয়ে আরেকজনকে অ্যাটাক করে যখন সে তাকে পছন্দ করে না। তো ওই কারণে আমাদের আসলে চর্চাটার প্রয়োজন পরিবার থেকে। সেই সাথে চর্চার ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার একটা খুব বড় ভূমিকা আছে, কারণ আমরা অনেক সময় আমাদের চারপাশের একটা নাটক থেকে বা এইরকম যে কোনো অনুষ্ঠান বা একটা এন্টারটেইনমেন্ট পার্ট থেকেও কিন্তু অনেক কিছু শিখছি। অবশ্যই। তো ওই জায়গাতে যারা কাজ করছেন তাদেরও এক্ষেত্রে সচেতন হতে হবে এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওনার যারা দর্শক বা অডিয়েন্স থাকছেন তাদেরকে যেন উনি একটা গুড মেসেজ সবসময় দিতে পারেন, যেখান থেকে সবাই একটা, আসলে সবাইকে নিয়েই তো রাষ্ট্র, সমাজ, পরিবার, ওখানে সবাই ইনভলভড আছেন। তাই সবাই সবার জায়গা থেকে যদি একটু সচেতন হই এবং সবাই সবার পরিধিটুকুতে লাগাম টেনে ধরি, অর্থাৎ অন্যের স্পেস কোনটা, কতটুকু হলে সীমা অতিক্রম হবে না, এই ব্যাপারগুলো যদি আমরা একটু বুঝতে শিখি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা বুলিংটাকে গায়েই লাগাই না, যে কাউকে দেখা হলেই
কেমন আছো বলার বদলে বলি তুই এত মোটা হয়ে গেছিস কেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম, তুই কেন এত কালো হয়ে গেলি কিভাবে। এই যে আমরা বডি শেমিং এ চলে যাই অবলীলায়, এই অভ্যাসটা কিন্তু আমারও আছে। সো আমি বাইরে গিয়ে যেটা করি, মানে করেছি যে আমার ফ্রেন্ডের বাচ্চাকে আমি বললাম, ওকে আমি ক্যামেরায় দেখছি, তো আমি বললাম বাবা তুমি এত মোটা, তুমি একটু মোটা হয়ে গেছো। আমি কিন্তু ওইভাবে বলি নাই যে আল্লাহ তুমি এত মোটা গেছো, আমি ওকে বললাম হ্যাঁ তুমি একটু মোটা হয়ে গেছো, না না আমি ওকে বলছি কি হ্যাঁ তুমি একটু গুল্লু হয়ে গেছো, গুল্লু গাল্লু হয়ে গেছো, মুটু হয়ে গেছো। বাচ্চাটা কিন্তু এটাতে রিয়াক্ট করলো, কারণ সে এটাকে বুলিং হিসেবে দেখছে। অবশ্যই। এবং সে বলল আন্টি আমাকে এরকম করে বললো কেন, এবং সেটা একটা মানসিক ধাক্কা খেলো এবং তার কাছে খারাপ লাগলো। এই যে খারাপ লাগাটা, এইটা যে খারাপ জিনিস, এটা আসলে আমাদের মধ্যে নাই। আমিও সেই জিনিসটা করি, আমি আজকে স্বীকার করলাম যে এটা আমাদের আসলে করা উচিত, এটা আমরা হরদমই করি। এবং এই ক্ষেত্রে যেটা হয় কি, বিশেষ করে এই যে অ্যাডোলসেন্ট এইজে বা টিনেজার বাচ্চাদেরকে নিয়ে সবচেয়ে বড় প্রবলেমটা হয়, হঠাৎ করে ওরা অনেক স্বাস্থ্য সচেতন হয় না, হয় ফিগার সচেতন, রাইট। এবং দেখা যায় যে তখন তাকে কিভাবে ভালো লাগবে, কিভাবে অন্যের কাছে অ্যাট্রাকটিভ মনে হবে বা বেস্ট প্রেজেন্টেশন তার কোনটা হবে, ওই চিন্তায় আমরা অন্যের ব্যাপারে এত ডিপেন্ডেন্ট হয়ে তাদের দ্বারা প্রভাবিত হই যে ওই যে তাকে বলা হলো যে তুমি কালো হয়ে গেছো কেন, এবার সে রং ফর্সাকারী ক্রিম মাখা শুরু করবে। এবং দেখা যাচ্ছে যে সাধারণত রং ফর্সাকারী ক্রিমগুলোতে অনেক ক্ষতিকর উপাদান থাকে, সেই ক্ষতিটা তাকে যতই জানানো হোক বা বোঝানোর চেষ্টা করা হোক, ওই প্রভাবটা তখন তার উপর ফেলা যায় না যে এটা ব্যবহার করো না, তুমি সুন্দর, তুমি যেমন আছো তাতেই তুমি সুন্দর। এবং আমাদের ওয়ে অফ টকিংটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা যেভাবে মানুষকে বলি হয়তো অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু আমাদের বলার যে স্টাইলটা, সেটা যে একজনকে হার্ট করছে, একজনকে দুঃখ দিচ্ছে, এটা আসলে কখনো ভাবি না। এটা আমাদের একটু নজর দেওয়া উচিত, কারণ আমরা আসলে আমাদের কথা বলার যে প্যাটার্ন, কথা বলার যে স্টাইল, সেটা আসলে খারাপ। এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের শুধু একটু মনে রাখতে হবে যে যে কথাটা আমি বলছি সেই কথাটা আমাকে কেউ যদি বলে আমার কতটা ভালো লাগবে। রাইট। নিজের ইমোশনসের সাথে একটু কেয়ারফুল হলে ব্যাপারটা থেকে আসলে আমরা অনেকটাই সচেতনভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারবো এবং ঝামেলাগুলো থেকে আসলে কাটিয়ে উঠে খুব সুন্দর একটা সামাজিক সম্পর্ক আমরা তৈরি করতে পারবো, বহন করতে পারবো, এবং আমাদের বাচ্চাদের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। এটা খুবই জরুরি যে আমাদের প্রজন্মের জন্য একটা সুন্দর জায়গা দরকার, সুন্দর পৃথিবী দরকার। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আপনাদের যে প্রতিষ্ঠানটি যে কাজটা করছে সেটা আসলে সবার জন্য খুবই উপকারের একটা জায়গা, কিংবা সবাইকে সাহায্য করার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। আশা করব যে আপনারা অনেক ভালো ভালো কাজ আমাদের জন্য করবেন আরো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি বিশেষ ধন্যবাদ দিব ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টকে, কারণ তাদের মাধ্যমে এই বিষয়টা এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একদম যুগোপযোগী বিষয় আমি বলবো বর্তমান সময়ে। মানে অনেক সময়ই গার্ডিয়ানরা বলেন যে বাচ্চা আমার কথা শোনে না, বা এই প্যারেন্টিংয়ের যে এই যে চাপটা, অথবা স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে প্রতিনিয়ত আমরা অনেক রকম যে মানসিক ব্যাপারগুলো বহন করি, ওই বিষয়ে সঠিক সাহায্যের জন্য যে বাংলাদেশেও এরকম একটা প্ল্যাটফর্ম আছে। আমরা শুধু বারবার বিদেশ বলি যে বাহিরে সব কিছু আছে, না, আমাদের দেশেও আছে। এবং আমাদের দেশে আমরা শোনোর মাধ্যমে বা এই রকম মানসিক স্বাস্থ্যসেবার সংস্থাগুলোর মাধ্যমে এই সাহায্যগুলো দিয়ে থাকি। এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসার জন্য ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ফারহানা। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও কথা হবে আপনার সাথে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আমি আমাদের যারা এতক্ষণ দেখছেন কিংবা যারা দেখবেন তাদের সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধুম করে একজনকে গালি দেওয়া, কাউকে একটা বাজে কথা বলা খুব সহজ। একজনকে আমি বলে দিলাম, আমার নিজের মনে হলো যে আমি আপনাকে খারাপ কথা বলে দিলাম, কিন্তু এটার ফলে সেই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কিংবা সেই মানুষটা যদি আপনার ওই কথার জন্য সুইসাইড করে বসে, কিংবা আপনার ওই কথার জন্য তার এমন একটা সিচুয়েশন হয় যে সে একটা মানসিক রোগী হয়ে যায়, আপনি কি পারবেন তাকে কখনো ভালো করতে?
আমরা যদি ধর্মীয়ভাবেও চিন্তা করি, আমাদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে, ধর্ম কিন্তু আমাদেরকে সবসময় ভালো হওয়া শিক্ষা দেয়। ধর্ম কিন্তু আমাদেরকে বলে যে অন্যকে দুঃখ দেয়া নয়, অন্যকে শেখানো এবং অন্যকে কিভাবে মানসিকভাবে ভালো করা যায়, আনন্দে রাখা যায়, সেটাও কিন্তু আমাদেরকে ধর্মীয়ভাবে শেখানো হয়। সুতরাং আমরা চাইলেই কিন্তু পারি আমাদের চারপাশটাকে অনেক সুন্দর করতে, আমরা চাইলেই কিন্তু পারি আমাদের সন্তানদেরকে ভালো করতে, আমরা চাইলেই কিন্তু সবার সাথে সবাই কথা বলতে পারি। একটু সময় না যদি সবাই সবার সাথে কথা বলি, তাহলে দেখবেন যে এই যে আমাদের চারপাশে যত প্রবলেমগুলো, এই যে আমরা ধুম করে গালি দিচ্ছি, হঠাৎ করে আমরা রেগে যাচ্ছি, হঠাৎ করে আমরা অন্যের মাথায় বাড়ি দিচ্ছি, অন্যকে ক্ষতি করছি, সেটা কখনোই করব না। আমাদের সাইকো ল্যাবে আপনারা যদি নিজেদের কোনো গল্প বলতে চান যেখান থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, অন্যদেরকেও জানাতে পারি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঘটনা আমরা শেয়ার করতে চাই সবার সাথে। সাইকো ল্যাবে আমরা শুধু সেটুকুই করতে চাই, যেটুকু করলে, যে কথাগুলো বললে আমরা অন্যদের যে সমস্যাগুলো আছে, যে কথাগুলো আমরা বলতে পারছি না, সেগুলো আমরা বলতে পারবো এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে পারবো। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন সে আশায় আজকে শেষ করছি। কমেন্ট জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা থাকলাম। সুন্দর সুন্দর বলতে মানেই না যে আপনি আমাকে ভালো কথাই বলতে হবে। সুন্দর মানে হচ্ছে প্রোডাক্টিভ একটা কমেন্ট। আপনার যে কোনো ভালো মন্তব্য, খারাপ এবং ভালো, আগে কিন্তু সমালোচনা ছিল, এখন কিন্তু সমালোচনা নেই। সুতরাং সমালোচনা করেন, সেটা অনেক ভালো জিনিস, সেটা করলেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালো লাগা এবং ভালো থাকার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আজকের জন্য ধন্যবাদ।